মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা ও নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 11টায় তারা বসছেন আলোচনায়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ এই দুই নেতার বৈঠকে দুদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নে মার্কিন সহায়তার বিষয়ে দুই নেতা বিশদ আলোচনা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন দুই দেশের কূটনৈতিকরা। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে সোমবার রাত 10টা 10 মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের 50 বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস শুভেচ্ছা জানান এক পোস্টে। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন হতে পারে। নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে পূর্ণ সমর্থন দেবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে এইসব কথা বলেন সেনাপ্রধান। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে এই সরকারের প্রতি তার সমর্থন থাকবে। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ সেনাপ্রধানের দায়িত্ব নেন জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগস্টের শুরুর দিকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ান জেনারেল ওয়াকার এবং তার সেনারা। এর মাধ্যমে শেখ হাসিনার 15 বছরের ক্ষমতার অবসান হয়। সামরিক বিমানে প্রতিবেশী দেশ ভারতে চলে যান শেখ হাসিনা। সোমবার ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে সাক্ষাৎকার দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। সাক্ষাৎকারে জানান, পরিস্থিতি যাই হোক না কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। সেনাপ্রধান বলেন, সংস্কারের মাধ্যমে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। তবে এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তরিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে জেনারেল ওয়াকার বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রসঙ্গে জেনারেল ওয়াকার বলেন, বাহিনীর ক্ষতি হয় এমন কিছু তিনি করবেন না। বলেন, তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না। সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখার ইচ্ছার কথা জানিয়ে সেনাপ্রধান বলেন, এটি তখনই সম্ভব যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা সশস্ত্র বাহিনী বিভাগকে রাষ্ট্রপতির অধীনে রাখতে সংবিধানের প্রয়োজনীয় সংস্কারের কথাও বলেন তিনি। এছাড়া কোনো সেনা সদস্য দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান। সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় কিছু সামরিক কর্মকর্তা অন্যায় করতে পারেন বলে মন্তব্য করেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদের শুরুতে আপনাদের জানিয়েছি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM সোলাইমান। সোলাইমান, কি ধরনের আলোচনা হতে পারে? প্রবাসীদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন? বাংলাদেশের জন্য আসলে খুব সৌভাগ্যময় একটি দিন আজকে, এবং আপনি যেমনটা জানেন যে
শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকের উপলক্ষেই একদিন আগে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন গতকাল রাতে। এখন সকাল 9:10টায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতিসংঘের ভাষণ রয়েছে, সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এরপরেই এখানকার স্থানীয় সময় দুপুরের দিকে মার্কিন প্রেসিডেন্টের সাথে রয়েছে বৈঠকের কথা হয়েছে প্রধান উপদেষ্টার, এবং সেখানে আলোচনা হতে পারে আসলে মূলত এই আলোচনা এইবারের বৈঠকটি অনেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। গত 3 দশকের বেশি সময় ধরে এবার 3 দশকের বেশি সময় ধরে কোনো সরকার প্রধানের সাথে এই প্রথম মার্কিন প্রেসিডেন্টের একটি বৈঠক হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, গত 3 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্টের একটি বৈঠক হয়েছিল, এবং আজকে এই যে ভারতের সাথে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় নিয়ে যে একটি উষ্ণ সম্পর্ক যাচ্ছে, সেই বিষয়টাই মূলত গুরুত্ব পাচ্ছে, এবং সেই বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে মার্কিন প্রেসিডেন্টের সাথে। আরেকটা বিষয় আলোচনা হতে পারে যে বাংলাদেশের সাথে যে ভিসা নীতি এবং অভিবাসন নীতি সহজীকরণ বিষয়ে, এবং আলোচনা হতে পারে বাংলাদেশের গত সরকারের সময় র্যাব এবং পুলিশের যে নিষেধাজ্ঞা রয়েছে, মার্কিন ভিসা নীতি নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হতে পারে, এবং আলোচনা হতে পারে বাংলাদেশের তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশ গড়ার বিভিন্ন সহায়তা চাইতে পারেন মার্কিন প্রেসিডেন্ট কাছে প্রধান উপদেষ্টা। এবং আরেকটা বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে আজকে এই বৈঠকের পরেই সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের দেয়া নৈশভোজে তিনি অংশ নেবেন, এবং সেখানেও দুজনের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আলোচনা হতে পারে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখে, আসলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত একটি সম্পর্ক রয়েছে। আপনি যেমনটা জানেন যে বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, বারাক ওবামা ওনাদের দলীয় ডেমোক্রেট দলীয় এবং ওনাদের সমর্থিত বর্তমান সরকারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, এবং সেইভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ এই সফরে কি প্রবাসীদের সাথে তিনি কোনো ধরনের বৈঠক করবেন কিনা, এবং প্রবাসীদের আসলে প্রত্যাশা কি, তারা কি বলছেন? প্রবাসীদের সাথে একটি বৈঠক হওয়ার কথা ছিল আগামী 26 সেপ্টেম্বর, কিন্তু এই বৈঠকটি আসলে ওনার সময় স্বল্পতার কারণে বৈঠকটি বাতিল করা হয়েছে। প্রবাসীরা খুব উচ্ছ্বসিত ছিলেন, তবে গত এক সপ্তাহে প্রবাসীরা বিভিন্ন ধরনের দাবি না ঠিক আসলে পরামর্শ তুলছেন যে তারা চাচ্ছেন যে বাংলাদেশের যে সংস্কার পদ্ধতি চলছে, সরকারের যে সংস্কার বিষয়ে হাতে নিয়েছেন, এই বিষয়ে 2 কোটি প্রবাসী রয়েছে, এবং তাদের পক্ষ থেকে একজন প্রবাসীকে উপদেষ্টা পরিষদে নেওয়ার জন্য, তাহলে প্রবাসীদের দাবি দেওয়া নিয়ে, প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি কথা বলতে পারবেন, সংস্কার আসতে পারবে, প্রবাসীদের বিভিন্ন অধিকার আদায়ের বিষয়টি। এবং আরেকটা বিষয় যে বলছে যে বিদেশের প্রত্যেকটা বাংলাদেশ কনসুলেট এবং বাংলাদেশ মিশনে জাতীয় পরিচয়পত্র, কারণ আপনি জানেন যে জাতীয় পরিচয়পত্র ছাড়া আসলে এখন কিছুই হয় না। জাতীয় পরিচয়পত্রটা যেন বিদেশে বসে পেতে পারে, এবং দ্বৈত নাগরিকত্বের বিষয়টি যেন বিদেশে বসে সবাই পেতে পারে, এবং ব্যাংকিং সুবিধাগুলো এখানে বিদেশে বসে যেন বাংলাদেশের ব্যাংকিং লেনদেন করতে পারে সহজে। এই বিষয়গুলো যদি সহজীকরণ হয়, তাহলে প্রবাসীরা রেমিটেন্স এবং বাংলাদেশে যে ইনভেস্টের যে বিষয়গুলো, এই বিষয়গুলো হয়তো আরো সহজ হবে, এবং বাংলাদেশের আর্থিক উন্নয়নে প্রবাসীরা আরো বেশি ভূমিকা রাখতে পারবে বলে প্রবাসীদের। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সহিংসতায় 708 জন মারা গেছেন। নিহতদের পরিচয় জানিয়ে একটি খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, তবে এই সংখ্যা পরে আরও বাড়তে পারে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই আগস্টে সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। তথ্য সংশোধন বা সংযোজন করতে ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি 23 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত উন্মুক্ত থাকবে। তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই বা সংশোধন করতে পারবেন পরিবারের সদস্যরা। এছাড়া প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো পরামর্শ থাকলে তাও জানাতেও বলা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে আহত গ্রেপ্তারদের মুক্তিযোদ্ধার স্বীকৃতির বিষয়েও বলা হয়েছে রুলে। মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা এবং বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আহতদের পুনর্বাসনের বিষয়েও জানতে চেয়েছে আদালত। রিটকারীর আইনজীবী রায়হান আলম বলেন, দেশে বাক স্বাধীনতা এমনকি বিচার বিভাগীয় স্বাধীনতাও ছিল না। ছাত্র জনতার আন্দোলনে বিজয়ের মাধ্যমে দেশবাসী তা ফিরে পেয়েছে। আহত অনেকেই হাত পা চোখ হারিয়েছেন। তাদের স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব নয়, তাই রাষ্ট্রীয় মর্যাদা পাওয়া উচিত। যারা আহত হয়েছে, যাদের এক চোখ নাই, যাদের দুই চোখই নাই, বা কাদের কিছু সংখ্যকের এক পা নাই, কারো দুই পা নাই, এভাবে যারা আহত হয়েছে ওই সময়ের মধ্যে এদেরকে কেন ফ্রিডম ফাইটার ঘোষণা করা হবে না, সেই মর্মে আমি একটা রোল চেয়েছি। মুক্তিযোদ্ধা বলা, জাতীয় বীর ঘোষণা করা এবং ওদের পুনর্বাসনের চেষ্টা করা, সবগুলোতেই যেন আমরা নৈতিকভাবে একটা অবস্থান তৈরি করতে পারি। এটা শুধু ওদেরকে সম্মান জানানো হবে না, বরঞ্চ আমি বলতে পারি, আমি বিশ্বাস করি আমরা নিজেরা হয়তো কিছুটা হলো সম্মানিত বোধ করার জায়গায় পৌঁছতে পারবো। ৩ কোটি টাকার বিনিময়ে ডিসি হিসেবে পদায়নের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। জাতীয় একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হওয়ার পর 1 সদস্যের কমিটি গঠন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল মাকসুদ জাহিদিকে কমিটির সদস্য করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, পত্রিকায় যে চেক আদান প্রদানের তথ্য দেওয়া হয়েছে তা সত্য কিনা যাচাই করবে কমিটি। প্রতিবেদনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের কক্ষ থেকে 3 কোটি টাকার একটি চেক উদ্ধার করা হয়েছে। পদায়ন হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক ব্যবসায়ী। তবে কাঙ্ক্ষিত জেলায় পদায়ন না হওয়ায় চেকের বিপরীতে টাকা জমা দেননি ওই ব্যবসায়ী। বিতর্ক পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। এবার শেয়ার লেনদেনে কারসাজির শাস্তি পেলেন। পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সিদ্ধান্ত 50 লাখ টাকা জরিমানা গুনতে হবে সাকিবকে। ওদিকে 38 ছুঁই বয়সে বিকল্পহীনভাবে দলে থাকার অবস্থানও নড়বড়ে সাকিবের। কে জানতো এমন দিনও দেখতে হবে সাকিবকে। দুদিন আগের অনুকূল পরিবেশ এখন পুরোপুরি প্রতিকূল। ক্রিকেটের হিরো সাকিব অন্য সব ভূমিকায় ভিলেন, যার সব শেষ সংযোজন পুঁজিবাজার কারসাজিতে 50 লাখ টাকা জরিমানা। ক্রিকেট ক্যারিয়ারে অর্জনের গ্রাফ বরাবরই ঊর্ধ্বমুখী ছিল সাকিবের। 1.5 যুগের ক্যারিয়ারে বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। 3 ফরম্যাটেই টাইগারদের অনেক রেকর্ড গড়া ম্যাচ ও সিরিজ জয়ে অবদান রেখেছেন নাম্বার 75। তবে সাফল্য আর বিতর্ক হেঁটেছে হাত ধরাধরি করে। কখনো অশ্লীল অঙ্গভঙ্গি, কখনো উইকেটে লাথি মেরে ক্রিকেটকে জেন্টলম্যান গেমের বাইরে নিয়ে গেছেন। সিরিজ চলাকালে বিজ্ঞাপনের শুটিং, ভক্তদের শারীরিকভাবে লাঞ্ছিত করা, আরও কত কি। তামিমের সঙ্গে তার ইগোর লড়াইয়ে 2023 বিশ্বকাপে বলি হয় বাংলাদেশ। ক্রিকেট মাঠে এক হতে না পারলেও বিজ্ঞাপনে ঠিকই এক হয়ে বিতর্ক বাড়ান দুজনেই। ব্যবসা, রাজনীতি, কটু মন্তব্য, অশোভন আচরণ, তথ্য বিকৃতি সবকিছু নিয়েই বারে বারে খবরের শিরোনাম বনেছেন টাইগার অলরাউন্ডার। এমন বিতর্কিত চরিত্র রাজনীতিতে নাম লিখিয়ে মাগুরা 1 আসন থেকে হয়ে যান সংসদ সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিজের অবসর উদযাপনের ছবি প্রকাশ করে তরুণদের রোষানলের শিকার হন। হত্যা মামলা মাথায় নিয়ে খেলছেন ক্রিকেট, সেখানে আবার চোট লুকিয়ে খেলার অভিযোগ উঠেছে। 18 বছরের ক্যারিয়ারে বাদ পড়ার শঙ্কার মুখে পড়েছেন। সব মিলে শেষের প্রহর গুনছেন কি সাকিব? ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সাফল্য অর্জনের পাশে থাকছে দক্ষিণ কোরিয়া। বিকেলে গুলশানে দেশটির রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সাথে বৈঠক শেষে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করতে বিকেল 4টায় গুলশানে দলের চেয়ারপারসনদের কার্যালয়ে যান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে আরও যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য তানভীরুল ইসলাম ও শামা ওবায়েদ। 1 ঘণ্টার বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আলোচনা হয়। কোরিয়ার সঙ্গে যে আমাদের যে সম্পর্ক, তার মূল ভিত্তি হচ্ছে অর্থনীতি।
অর্থনৈতিক উন্নয়ন এবং এই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে যাতে বাংলাদেশের মানুষ এবং কোরিয়ার মানুষ উপকৃত হতে পারে, এটাই হচ্ছে আমাদের উন্নয়নের সম্পর্কের মূল ভিত্তি। পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মালিকরা মেনে নিয়েছেন বলে জানান শ্রম মন্ত্রণালয়ের সচিব। এর ফলে এখন থেকে মাতৃত্বকালীন ছুটি 120 দিন ও দৈনিক হাজিরা বিলের সাথে আরও 225 টাকা করে পাবেন শ্রমিকরা। মঙ্গলবার সচিবালয়ে শ্রমিক ও মালিকের যৌথ বিবৃতির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সচিব আরও জানান, কারখানায় স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে 18 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। তিনি মন্তব্য করেন, বিগত সরকারের আমলে শ্রমিকদের দমিয়ে রাখা হয়েছে। এ সময় সবাইকে কাজে ফেরার আহ্বান জানানো হয়। আশ্বাস দেওয়া হয়, ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে শ্রমিকদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা হবে এবং ক্ষতিপূরণ দেয়া হবে। কালকে থেকে সমস্ত ইন্ডাস্ট্রি নির্বিঘ্নে চলমান থাকবে। সকল পোশাক শিল্প কারখানার শ্রমিকের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত 225 টাকা যা আছে তার থেকে অতিরিক্ত 225 টাকা এবং রাতে 8 ঘটিকার পর বিদ্যমান টিফিন বিলের সাথে অতিরিক্ত 10 টাকা এবং বিদ্যমান নাইট বিলের সাথে 10 টাকা বৃদ্ধি করে যেটা ন্যূনতম 100 টাকা হতে হবে। সেইভাবে আমরা দুই পক্ষ মিলে একটা সমাধানে তারা এসেছি। আন্দোলনের সমর্থন জানিয়ে চাকরি হারানো প্রবাসীদের আয়ের ব্যবস্থা করবে সরকার। সম্ভব হলে অন্য কোনো দেশে পাঠাবে। ব্রিফিংয়ে এই আশ্বাস দিয়েছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানিয়েছেন, রেমিটেন্স যোদ্ধারা বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন। এছাড়া বিদেশ যাত্রায় ভোগান্তি কমানো, নির্যাতন রোধ, সিন্ডিকেট ভাঙা সহ নানা বিষয়ে নতুন সিদ্ধান্তের কথাও বলেছেন তিনি। বিদেশে দূতাবাসে এবং দেশের এয়ারপোর্টে সেবা না পাওয়া সহ নানা অভিযোগ রয়েছে প্রবাসী শ্রমিকদের। এসব নিয়ে বিভিন্ন সরকার কাজ করার কথা বললেও বড় পরিবর্তন আসেনি। মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে এগুলো নিয়ে কথা বলেন ডক্টর আসিফ নজরুল। জানান, এখন থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি অর্থ পাঠাতে পারবেন কর্মীরা। শোধ করা যাবে ঋণও। মানি এক্সচেঞ্জের খরচ পরিশোধ করা হবে দেশের ব্যাংকে। এছাড়া ওয়েজ আর্নার্স বন্ডের 1 কোটি টাকার সীমাও বাতিল করা হয়েছে। উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো সহ সব অনিয়ম, দুর্নীতি আর সিন্ডিকেটের ব্যাপারে তদন্ত করবে মন্ত্রণালয়। মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে। আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো। সাব এজেন্টরা এখনো প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরতের ক্ষেত্রে মাত্র 25% অগ্রগতি হয়েছে। এয়ারপোর্টে প্রবাসীদের বাড়তি সেবা নিশ্চিতেও কাজ চলছে। এছাড়া বিদেশ যাত্রার ব্যয় কমাতে সাব এজেন্টদের রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করার চিন্তা মন্ত্রণালয়ের। আপনারা জানেন 57 জন না, আরো অনেকেই বন্দী ছিলেন, অনেকেই ফিরে আসছেন। 87 জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি। আমরা উনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন, ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। উপদেষ্টা জানান, নারী কর্মীকে নির্যাতন থেকে বাঁচাতে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম গড়ে তোলা হবে। কোনো বিষয়ে দূতাবাস অবহেলা করলেও ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। 1 অক্টোবর থেকে সুপার শপ এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ। 1 নভেম্বর থেকে পলিথিনের কারখানায় অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে এসব কথা জানান তিনি। মাছ, মাংস বা সবজি বাজার, মুদি দোকান থেকে সুপার শপ, সব জায়গায় পলিথিনের দাপট। পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর এই পণ্য ব্যবহার বন্ধে আরও একবার মাঠে নামছে সরকার। এই নিয়ে ক্রেতা বিক্রেতাদের সচেতন করতে মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট পরিদর্শন করেন বন ও পরিবেশ উপদেষ্টা। এরপর ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তিনি জানান, 1 অক্টোবর থেকে সুপার শপ এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যবহার নিষেধ। নভেম্বর থেকে শুরু হবে পলিথিন কারখানায় অভিযান। মানুষের রক্ত থেকে নিয়ে শুরু করে ব্রেইন পর্যন্ত এটা চলে গেছে। সুতরাং এইটার ব্যাপারে আমাদের আসলে কঠোর হওয়ার, সতর্ক হওয়ার, উদ্যোগী হওয়ার সময় আমি বলবো পার হয়ে গেছে। আমরা বরং দেরিতে শুরু করলাম। আমাদের পাটের ব্যাগ, আমাদের যে ছালাগুলো আমরা বাসায় দেখি, আমাদের কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ, এগুলো বাংলাদেশে আছে। এইগুলো নিয়ে বিকল্প নেই। এই তর্ক শুরু করার আমাদের আসলে কোনো সুযোগ নেই।
উপদেষ্টা আরও জানান, নদীপথে উজানের দেশ থেকে বিপুল পলিথিন আসছে, জমছে বঙ্গোপসাগরে। এ বিষয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা করে সমাধানের উপায় খোঁজা হবে। বে অফ বেঙ্গলে এবং নদীগুলোতে অনেক প্লাস্টিক আসে কিন্তু উজানের দেশগুলোতে আমরা ওগুলো গ্রহণ করি। তো আমরা এই কথাটা বলার চেষ্টা করব যে ট্রান্সবাউন্ডারি প্লাস্টিক ম্যানেজমেন্ট এবং আপার রাইপেরিয়ান লোয়ার রাইপেরিয়ানের মধ্যে কিছু কর্মসূচি থাকা উচিত। গবেষণায় দেখা গেছে, দেশে প্রতিদিন 1,25,00,000-এরও বেশি পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে, যার বেশিরভাগই অতি ক্ষুদ্র কণা আকারে প্রাণীদেহে মিশে যায়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী টি-20 বিশ্বকাপ জয় দিয়ে শুরুর লক্ষ্য জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এই আশা জানান। বৃহস্পতিবার দল আরব আমিরাত রওনা দেবে। তার আগে আজ ছিল ফটো সেশন। 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ সজ্জায়। নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তার শঙ্কায় সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে এই আসর। ব্যাটারদের বেশি দায়িত্ব নেওয়ার তাগিদ দেন জ্যোতি। আরব আমিরাতের কন্ডিশন স্পিন বান্ধব হওয়ায় বাংলাদেশের ভালো করার ব্যাপারে আশাবাদী টাইগ্রেস অধিনায়ক। একটা বড় স্টেজে খেলতেছি সেটা না চিন্তা করে যদি আমরা আমাদের ন্যাচারাল খেলাটা খেলি আর যার পটেনশিয়াল অনুযায়ী, তখন আমার কাছে মনে হয় যে ব্যাটাররা এত বেশি স্ট্রাগল করবে না। এবং আমি বলবো যে দুবাইয়ের উইকেট বরাবরই ভালো, যদিও সারজায় খেলা হচ্ছে, ওখানে কিছু ম্যাচ আমরা দেখছি, আফগানিস্তান সাউথ আফ্রিকা ছেলেদের খেলা হচ্ছে, হয়তো আমাদের ফরে আসতে হবে, কারণ স্পিনটা অনেক বেশি ভালো। সো এই দিক থেকে আমরা ব্যাটাররা স্পিন ভালো খেলে। সো ডেফিনেটলি বলবো যে আমার ইচ্ছা তো এটাই থাকবে যেন ব্যাটাররা ভালো করে। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।